ভদ্রলোক সম্মতি দিয়ে মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। এই ছোট্ট মুহূর্তটুকু মুগ্ধ নয়নে দেখল বিন্দু। ভদ্রলোকের প্রতিটি কাজেই প্রকাশ পায় মীরার প্রতি তীব্র ভালোবাসা। বেড সাইড টেবিলের উপর গামলায় পানি আর এক টুকরো শুভ্র কাপড় রাখা। রাতে জ্বর বেড়ে যাওয়ায় সাজরাত রেজার রাতভর জলপট্টি দিয়েছে, এটা বুঝতে সময় লাগলো না মেয়েটির। বিন্দুর মনে আকস্মিক একটি অদ্ভুত প্রশ্ন আসে। সাজজাদ রেজার সংসারে মীরা এসেছে বহু বছর আগেই, তবে তাদের কোনো সন্তান নেই কোনো। তখন তোর রুহিও ছোট ছিল। এমন উদ্ভট কল্পনায় বিরক্ত হলো নিজের ওপরেই। বিন্দু এই প্রথম এলো মীরার কক্ষে। বড় একটি রুম, দামি দামি আসবাবপত্রে সাজিয়ে গুছিয়ে রাখা। এই বাড়ির প্রতিটি কোণায় কোণায় রয়েছে রাজকীয় আভিজাত্যর ছোঁয়া। বিন্দু মীরার মাথায় হাত বুলিয়ে বলল, মা। নিজের গলা শুনে নিজেই কেঁপে উঠল মেয়েটি। এক টুকরো দ্বিধা গলায় চেপে বসেছে যেন। নিস্তব্ধ কামরার ওই নিভু নিভু ক্ষীণ স্বরটি ঠিকই মায়ের কর্ণে পৌঁছিয়েছে। মীরা নিস্তেজ নিভু নিভু চোখ জোড়া মেলে চাইল। এই প্রথম তার মেয়ে তাকে ডাকল। মরুর বুকে পশলা বৃষ্টির ন্যায় অনুভূতি হলো মীরার। মাতৃত্বর হৃদয় জুড়ে চেপে বসল সুখের প্রজাতিরা। বিন্দু গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, উঠুন, খাবার খেয়ে ঔষধ খেতে হবে। মীরা উঠে বসার চেষ্টা করল, তবে পারল না। শরীরের ভার ছেড়ে পুনরায় পড়ে যেতে নেয়। লুটিয়ে পড়ার আগেই বিন্দু ধরে ফেলে, যত্ন নিয়ে উঠিয়ে বসিয়ে দেয় এবং নিঃসংকোচে এক টুকরো রুটি মুখের সামনে ধরল। মীরার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তার মেয়ে, তার বিন্দুকনা সত্যি সত্যিই তাকে মা ডেকেছে, তাকে খাইয়ে দিচ্ছে। এই মুহূর্তটুকু মিস করতে চাইল না মীরা। হা করে তাকিয়ে রইল মেয়ের দিকে। বিন্দু একটু একটু করে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, দুপুরে কি রান্না করব? তোমাকে রান্নাঘরে যেতে হবে না, ঝুমা সামলে নিবে সব। সে দেখা যাবে। কি রান্না করতে হবে সেটা বলুন। মীরা পুনরায় একই উত্তর দিল, তুমি পারবে না মা, তোমাকে যেতে হবে না চুলোর কাছে। ঝুমাকে পাঠিয়ে দিও, ওকে বলে দিচ্ছি কিভাবে কি রান্না করবে। বিন্দু ঔষধগুলো জায়গায় রাখতে রাখতে বলে উঠল, আমি যেখানে বড় হয়েছি সেখানে আপনাদের মতো কারি কারি টাকা ছিল না, আর না তো ৫-১০টা চাকর বাকর। কত শতবার হাত পুড়িয়ে রান্না করেছি। থাক সে কথা, আপনাকে বলেও কোনো লাভ নেই। কি রান্না করব বলুন। ভয় নেই, এতটাও খারাপ রাঁধি না, খাবার অযোগ্য হবে না। মীরা কথা বাড়ায় না, গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলে দিল কি কি রান্না করতে হবে। যেহেতু অর্ণব বাড়িতে আছে তাই তার পছন্দ অনুযায়ী বেশিরভাগ রান্নার আইটেম বলল। বিন্দু মা কে রেস্ট করতে বলে বেরিয়ে গেল কক্ষে হতে। যাবার আগে রুহিকে সেখানে পাঠাতে ভুল হয় না। মীরা অসুস্থ, তার কিছু প্রয়োজন হতেই পারে, তাই রুহিকে সেখানে রেখে দিল। ঝুমা নাস্তা দে। ডাইনিং টেবিলে বসতে বসতে গম্ভীর গলায় হাঁক ছাড়ল অর্ণব। ঝুমা গিয়েছে ছাদে, শুনবে কি করে। বিন্দু শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সেধে সেধে অপমানিত হতে কার ভালো লাগে। একবার দুবার করে ৩ ডাকল অর্ণব। তার চোয়াল শক্ত হয়ে এলো। অর্ণ রেগে যাচ্ছে। বিন্দুর আগের আভাসটুকু পেয়ে কিচেন ছেড়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ডাইনিং টেবিলে। অর্ণর ধারালো দৃষ্টি পড়ল মেয়েটির ভীত চোখে। বিন্দু অর্ণর থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। মিনমিনে গলায় সুথাল, ঝুমা আপা একটু কাজে ছাদে গিয়েছে, আমি দেব। অর্ণর থেকে কোনো রেসপন্স পেল না মেয়েটি। তার নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে বেড়ে দিতে লাগল। অর্ণর চাপা চোয়াল রাগান্বিত মুখশ্রী দেখে ভীতসন্ত্রস্ত হয়ে যায় বিন্দু। কাঁপা কাঁপা হাতে পড়াটা ছোলার ডাল জ্যাম দিল সামনে। অথচ বিন্দু ইতিমধ্যে জেনে গেছে এগুলো অর্ণ খায় না। তার সকালের নাস্তায় থাকে ১ গ্লাস দুধ, ২টো ডিম, তেল ছাড়া রুটি ভাজি। বিন্দু আর চোখে চাইল অর্ণর দিকে। লোকটা কেমন শক্ত হয়ে বসে রয়েছে, মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে না রেগে আছে নাকি এখনো। দাঁতে দাঁত চেপে বসে আছে। বিন্দু ভয়ে ভয়ে তড়িঘড়ি সেগুলো সরিয়ে দুধের গ্লাস এগিয়ে দিতে ধরল। অমনি ঘটে গেল বিপত্তি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই ভর হয়। চেয়ারের সাথে পা বেঁধে দুধের গ্লাস ছিটকে পড়ল অর্ণগায়। চমকে উঠে বিন্দু। আতঙ্কে থরথরিয়ে কাঁপতে শুরু করল মেয়েটির গোটা তনুময়। ভীত চোখে চাইল অর্ণর দিকে, দিশেহারা উত্তেজিত হয়ে তড়িঘড়ি করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সরি সরি ভাইয়া, আমি খেয়াল রিনি। বলতে বলতেই নিজের গায়ে জড়িয়ে রাখা ওড়নার কোণ দিয়ে অর্ণর বুকের কাছের শার্ট মুছে দিতে হাত বাড়িয়ে দিল। ভয়ের চোটে মেয়েটি কি করছে নিজেই জানে না। কি করবে কি বলবে বুঝতে পারছে না। বিন্দুর হাত অর্ণর শরীর ছুঁয়ে দেবার আগেই হুঙ্কার ছাড়ল সে, ঝুমা।
ঝুমা ক্যাবলি সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামছিল, অর্ণর ধারালো গর্জনে চমকে উঠল। তড়িঘড়ি করে ছুটে আসে নিচে। অর্ণর হুঙ্কারে কেঁপে উঠল বিন্দু। তার শিং শরীর খানা থরথরিয়ে কাঁপছে। আতঙ্কিত হয়ে দু পা পিছনে গেল। ঝুমা আসতেই অর্ণ হিড়হিড় করে বলে উঠল, কোথায় গিয়ে মরেছিলি? এই ইডিয়ট মেয়েটাকে সরা আমার চোখের সামনে থেকে। এটাকে যেন নেক্সট টাইম না দেখি আমার সামনে। তিরতির করে কথাগুলো বলেই হনহনিয়ে চলে গেল নিজের রুমে। দু হাত মুখ চেপে ফুপিয়ে উঠল বিন্দু। রুহি সিঁড়ি পেরিয়ে আসতে আসতে সবটাই দেখল। ভাইয়ের এই আচরণে হতবাক সে। ঝুমা মেয়েটিকে সান্ত্বনা দিয়ে পুনরায় খাবার নিয়ে ছুটে যায় অর্ণর রুমে। অর্ণর হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝল না কেউই। দুপুরের মধ্যে ভাগ, সূর্যের উত্তপ্ত অনল পুড়িয়ে দিচ্ছে গোটা শহর। ডাইনিং টেবিলে এসে বসল অর্ণব সাদি মারিদ। বিন্দু ভুলেও কিচেন থেকে বেরল না। সব গুছিয়ে ঝুমাকে পাঠিয়ে দিল খাবার সার্ভ করতে। ওই হনুমান মুখ লোকটির মুখোমুখি হতে চান না মেয়েটা। সাদি আর চোখে খুঁজল কাউকে না, তার টিকিটাও নেই কোথাও। বাচাল মেয়েটি গেল কই। অর্ণ খাবার চিবোতে চিবোতে বলে উঠল, চোখ সামলা সাদি, তোর চোখ দুটো আজকাল একটু বেশি বেয়াদবি করেছে। হকচকিয়ে গেল সাদি, তবে মোটেও ভয় পেল না। সে পাল্টা জবাব দিয়ে বলল, আমি কি তোর মতো গর্দভ? আমার চোখ আমার সম্পত্তি, আমি দেখছি তোর কি। তুই বুঝবি কি নিজের জিনিসের প্রোটেক্ট করতে জানিস? অর্ণ সাদির কথায় গুরুত্ব দিল না। গম্ভীর গলায় শুধায়, সময় থাকতে চোখ সামলা, নয়তো চোখ থাকলেও আর দেখার মতো দৃষ্টি থাকবে না। মারিদ কেবলই দেখে গেল দুই বন্ধুর নীরব যুদ্ধ। তার চোখ এদিক ওদিক কাউকে খুঁজে। কাঙ্ক্ষিত মুখটা না দেখে অর্ণকে জিজ্ঞেস করল, আমার কিউট ভাবিটাকে দেখছি না যে? মারিদের কথায় তাল মেলায় ছাদি। কি তো ভাবি তার ননদ, কাউকেই দেখতে পাচ্ছি না, ঘটনা কি? এই ঝুমার রানী বিন্দু, রুহি কই রে? ঝুমা সাদির পাতে মাংস দিতে দিতে বলল, বিন্দু তো রান্নাঘরে, আর রুহি বড় মাকে খাবার খাওয়াচ্ছে। মীরাকে বড় ডাকে ঝুমা। মারিদ কপাল কুঁচকে জিজ্ঞেস করল, ভা আব মানে বিন্দু রান্নাঘরে কি করছে? আমরা সবাই এখানে, সে ওখানে কি করছে? রান্না শেষ করে সেগুলো গুছিয়ে রাখছে। সাদি অবাক হয়ে বলল, এগুলো কে রান্না করছে? ঝুমা ওর দিল। বিন্দু করেছে, বড় মা অসুস্থ, রাঁধবে কি করে? মারিদ খেতে খেতে বলল, যাও তো ঝুমার রানী, তাকে ডেকে নিয়ে আসো। ভালো রেঁধেছে, ধন্যবাদ তো দেয়াই লাগে। ঝুমা কোনা চোখে চাইল অর্ণর দিকে। বিন্দু যে তার জন্যে আসেনিদের বুঝতে পারছে সে। তবুও গেল বিন্দুকে ডাকতে। প্রথমে যেতে চায়নি মেয়েটি। ঝুমা বোঝালো ওখানে এখন লোক আছে, অর্ণ কিছুই বলবে না। মুখের ঘাম মুছে মাথায় কাপড় টেনে পিলপিল পায়ে এগিয়ে গেল বিন্দু। সাদি তাকে দেখেই লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম। খাবার সময় সালাম দিতে হয় না ভায়া? মিনমিনে গলায় সুথাল বিন্দু। সাদি হাসল। মেয়েটি চমৎকার। একপল চাইল মেয়েটির দিকে। স্নিগ্ধ সতেজ মুখশ্রী। হাইটে বেশি না হবে হয়তো 5 ফুট 2 1, ছিমছাম গড়নে, মুখে বাচ্চা বাচ্চা ছাপ। সাদি ভাবে মেয়েটা তো ছোটই, বাচ্চা বাচ্চা ছাপ অস্বাভাবিক কিছু না। তারপর চোখ ঘুরিয়ে চাইল অর্ণর দিকে। ব্যাটা হাঁসের মতো গিলছে। মনে হচ্ছে সে ছাড়া আর কোনো অস্তিত্ব নেই এখানে। চোখ কুচকে এলো তার। এই অন্তর্মুখী স্বভাবের ছেলের সাথে এমন একটি নিষ্পাপ মেয়ে যায়? উখু যায় না। আচ্ছা, মেয়েটি যখন জানতে পারবে এই গর্দভ ছেলেটি ওর বর, তখন কেমন রিয়েকশন হবে? সৎ ভাইকে স্বামী হিসেবে মেনে নেবে? সমাজ সংস্কৃতি স্বীকৃত দিবে? দূর, সে কি ভাবছে? অর্ণ কি কখনো জানতে দিবে নাকি ওদের অনাকাঙ্ক্ষিত সম্পর্কে কথা? তার কাছে এই বিয়ের কোনো ভ্যালুই নেই। যদি থাকতো, বিন্দু পালিয়ে যাওয়ার পর খুঁজতো, বা এখানে দেখার পর তার এক্সপ্রেস হতো ভিন্ন। তেমন কিছুই ঘটেনি। তবে কি ওই অনাকাঙ্ক্ষিত সম্পর্কিত একটি পবিত্র বন্ধন এভাবেই মুছে যাবে? সাবলীলভাবে হারিয়ে যাবে একটা হালাল বন্ধন? সাদির আকাশ পাতাল ভাবনায় ছেদ পড়ল মারিদের কণ্ঠস্বরে। আমি মারিদ, এই গর্দভটির বন্ধু। আন্টি বলল আপনি তার মেয়ে, তার মানে অর্ণর বোন। অর্ণর বোন মানেই তো আমার বোন, তাই না অর্ণ? চোখ টিপ মেরে বলল মারিদ। বিন্দু হাঁসফাঁস করল, কি বললে ভেবে পেল না। মারিদ বোধহয় বুঝতে পারছে মেয়েটির অস্বস্তি। মেয়েটিকে সহজ করতে সে পুনরায় বলল, আমাকে আপনি ভাইয়ের মতোই ভাবতে পারেন। ভালো করে পরিচয় হলো না। যেহেতু আপনি এখানেই থাকবেন, আমরাও আসবো, তাই পরিচয় হওয়া ভালো। নামটা যেন কি আপনার? এবার কোন ক্লাসে পড়েন? মারিদের ব্যবহার খুবই ভালো লাগলো বিন্দুর। ইষ্টি সুন্দর ব্যবহার। এদের সাথে হনুমান মুখ লোকটির বন্ধুত্ব হলো কি করে?
মেয়েটি আর চোখে চাইল অর্ণর দিকে, লোকটা এক মনে খেয়ে যাচ্ছে। ডোক গিলে গলা ভেজালো মেয়েটি রিনিনে গলার বলে উঠল, জি, আমার নাম নাজিবা বিন্দু। এবার টেনে পড়ছি, এবারের পরীক্ষার্থী। মারিদের কথায় মাথা নাড়িয়ে বোঝালো। মারিদ খেতে খেতে বলল, আপনার হাতের রান্না তো দারুণ মজা ভাবি। কে শিখিয়েছে এত দারুণ রান্না? মজার চোটে অর্ণ হাঁসের মতো কেমন গিলছে দেখেছেন? উদ্ধৃতি চিহ্ন। ভাবি। এমন সমদরের বিস্ময়ে চক্ষুযুগল কপালে উঠল বিন্দুর। প্রশংসাটুকু আর শ্রবণে ঢুকল না তার। মেয়েটি হতবিহ্বল চিত্তে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ভাবি। ভাবি কাকে বলছেন ভায়া? হকচকিয়ে গেল মারিদ। এই রে, মুখ ফসকে ভাবি শব্দটি বেরিয়ে এসেছে, এবার কি হবে? জোরপূর্বক চকচকে সব দাঁতগুলো বের করে হাসল ছেলেটি, থতমত মুখশ্রীতে না জানার ভান ঢেলে সুথাল। ভাবি ডেকেছি নাকি? হব। আসলে হয়েছে কি, আমার একটা গর্দভ দামড়া বন্ধু আছে, তার ছোট্ট কিউট একটা বল আছে, দেখতে হুবহু আপনার মতোই। তাকে মনে করেই হয়তো আপনাকে ভাবি সমন্বয় করে ফেলেছি। মারিদের কথার আগা মাথা কিছুই বুঝল না মেয়েটা, সমস্ত কথা কেমন মাথার উপর দিয়ে গেল। শুধু এতটুকু বুঝল তার গর্দভ বন্ধুর ওপর তার মেলা ক্ষোভ। কথার টোনে মেয়েটির কাছে সেটাই মনে হচ্ছে। বিন্দু কোনা চোখে একপল চাইল অর্ণর দিকে, হনুমান মুখ লোকটি দিন দুনিয়া ভুলে একমনে খেয়ে চলেছে। যেন এখানে অর্ণ নামের কোনো লোকের অস্তিত্বই নেই। তার স্থির নেত্র প্লেটে ধীরে সুস্থ মাছের কাটা বেছে নিচ্ছে। অর্ণর তৃপ্তি সহকারে খাওয়া দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটি, যদিও সে খারাপ রাঁধে না, তবুও অর্ণকে নিয়ে একটু দ্বিমত ছিল। মা ছাড়া সংসারে বৃদ্ধ দাদি বেশিরভাগ সময়েই অসুস্থ থাকত, তখন সংসারের সব কাজ তাকেই করতে হয়েছে। প্রথম প্রথম খারাপ হয়েছে, হাত পুড়িয়ে ফেলেছে। মেয়েটির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কেমন আছে দাদি, কি করছে কে জানে। বিন্দু চলে আসার পর থেকে রোকেয়া বেগম তার ছেলের সাথেই থাকে। তবে চাচাতো বোনেরা তার মতো করে খেয়াল রাখবে না, বেশ ভালো জানে মেয়েটি। কোনো মতে এইচএসসি উত্তীর্ণ হোক, তখন আর এখানে থাকবে না, দাদিকে নিয়ে ছোট্ট একটি বাসা ভাড়া নিয়ে থাকবে। বিন্দু মনে মনে ভেবে রেখেছে এসব। বিন্দুর ভাবনার ছেদ পড়ল মারিদ। এর ডাকে, সর্ষে ইলিশ দারুণ হয়েছে ভাবি, আর এক পিস দেয়া যাবে? ভড়কে গেল মেয়েটি, লোকটির কি মাথা খারাপ হয়েছে নাকি? ভাবছে মেয়েটি। বিন্দু এক পিস মাছ দিতে দিতে থতমত গলায় বলল, একই ভাইয়া আবারও ভাবি ডাকছেন যে? কেন? আপনি খুবই কিউট, আপনাকে আমার ভালো লেগেছে। এখন থেকে আপনাকে আমি ভাবি বলেই ডাকবো। আপনি বারণ করলেও ডাকবো। বিন্দু হতবাক কণ্ঠে বলে ওঠে। সে কি হো কেন? মারিদ কিছু বলতে চাইল, তবে সে হা করতেই কেউ তীরে গলায় বলে উঠল, ও আপনার কোন আমলের ভাবি? কোন দুঃখে ওকে ভাবি ডাকবেন একটু শুনি। এই তো আমার বাচাল রানী এসে গেছে। কাঙ্ক্ষিত মুখটা দেখেই বিড়বিড়িয়ে উক্তিটুকু ছুড়ল সাদি। রুহি এসে চেয়ার টেনে বসতে বসতে সুথাল, এবার বলুন তো আপনার কোন ভাইয়ের বউ বানাতে চান আমার ফুলের রানীকে? দেখি যদি আমার পছন্দ হয় তবেই ভাবি হওয়ার সুযোগ মিলবে। বেশ ভাব নিয়েই বলল রুহি। সাদি ভ্রুকুচকে বলে, হু আর ইউ? কে তুই? শেখ রোজা রুহানি। সি ইজ মাই অনলি ওয়ান সিস্টার। গুনে গুনে ওর 6 মাস 5 দিন 3 ঘন্টার বড় শো গার্ডিয়ান হিসেবে আমি সিদ্ধান্ত নেব বোন দিব কিনা। বিন্দু অস্বস্তি বোধ করল, রুহিকে নিচু স্বরে টপিক চেঞ্জ করতে বলল। স্বল্প পরিচয়ের লোকগুলোর সাথে এখনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়েনি, তাছাড়া এখানে ওই হনুমান মুখর লোকটির উপস্থিতি মেয়েটিকে ভীত করে রেখেছে। কখন না জানি আবার শান্তশিষ্ট ভদ্রলোক নিজের রূপে ফিরে আসে। তবে এরা কি থামার লোক? রুহির কথার পিছতে মারিদ সুথাল, আপনি এত বড় আপা, আপনির তো আরও উন্নতি হওয়া উচিত ছিল, তাহলে দেখতে এমন বেটু পাটকাঠি কেন? ছোটবেলায় হরলিক্স চেটেপুটে খান নাই বুঝি? খালি ডু খেয়েছেন? মারিদের নাটকে ভঙ্গিতে ব্যঙ্গমাত্রিক কথা শুনেই খিলখিল করে হেসে উঠল বিন্দু। রিনিচিনি হাসির শব্দে মুখরিত করে তুলল পুরো ডাইনিং রুম। নাকের পাতাটা ফুলে ফেপে উঠল রুহির। সাদিকে ডিঙিয়ে ছেলেটির গায়ের উপর দিয়ে গিয়ে হামলে পড়ল মারিদের ওপর। মুহূর্তেই একটি এলাহি কাণ্ডর সৃষ্টি হয়ে গেল। মারিদ আর রুহির লড়াই শুরু হয়ে গেল। সাদির মাথায় হাত। এই বিচ্ছু মেয়েটির প্রেমে কি দেখে পড়েছে আল্লাহ মাসুল। বিন্দুর হাসতে হাসতে পেট ব্যথার উপশম হল। শাট আপ পপ। এটা খাবার টেবিল নাকি কোনো যাত্রার মঞ্চ? আর একটু শব্দ হলে না আইসর আমার হাত উঠে যাবে। ইডিয়ট এর দল। আকস্মিক হুঙ্কারে কেঁপে উঠল বিন্দু। অর্ণর কঠোর তীক্ষ্ণ দৃষ্টি বিন্দুর দিকেই,
তার শীতল শান্ত চাহনিতে অগ্নিস্ফুলিঙ্গ স্পষ্ট। তার অভিব্যক্তিতে এমন যে অপ্রয়োজনীয় শব্দের জন্য বিন্দুমাত্র স্থান নেই তার কাছে। অর্ণর দৃষ্টিতে দৃষ্টি মিলল মেয়েটির, সঙ্গে সঙ্গেই মেয়েটির হাস্যোজ্জ্বল মুখখানা চুপসে গেল দাঁড়ি। বিন্দু ওই ভয়ঙ্কর দৃষ্টিতে দৃষ্টি রাখতে পারল না, সাহসে কুলায় না। তার কলিজা খানা কাঁপছে, দুম করে মিলিয়ে গেল মেয়েটা। তার ডাগর ডাগর আঁখি পল্লবে হানা দিল ভীতির আন্দোলন। উচ্ছ্বসিত আনন্দিত পরিবেশ খানা মুহূর্তেই ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। এখানে যে অন্তর্মুখী অর্ণ ছিল বলেই বসেছিল তারা। মেয়ালি গলার ঝিরিঝিরি হাসির শব্দটুকু আচমকা বৈরী আবহাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। আকস্মিক ঝিমিয়ে পড়ে নিস্তব্ধতা বিরাজ করে স্থানটিতে। অর্ণর মুখের জাস্ট ছোট্ট একটি বাক্য ব্যাস তার ওজরেই লেজ গুটিয়ে পালালো প্রত্যেকের মুখের ফুটন্ত বলি। ধরিত্রের জোরে রৌদ্রের তীব্রতা বহুক্ষণ আগেই ম্রিয়মান হয়েছে। গোধূলির লালচে রঙের আভা ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে। হঠাৎই আকাশগুলে অনাহুত মেঘালয়ে প্রকৃতি তার আগমনী বার্তা পাঠাতে শুরু করেছে। চারপাশের ক্রুদ্ধ বাতাসের গর্জন, তার তালে তালে গম্ভীর হয়ে উঠেছে সমগ্র অম্বর। মেঘের গুমুড়ো গুমুর ধ্বনিতে দেখা মিলছে পাখিদের নিরেখ ফেরার ব্যস্ততা। গুড়ি গুড়ি বৃষ্টি থেকে আচমকাই গর্জে উঠল ভারী বর্ষণের তোপে। হকচকিয়ে গেল বিন্দু, কেবলই কোচিং সেন্টার থেকে বেরিয়ে গেটের সামনে এগিয়ে যাচ্ছিল। অস্থির বিন্দু ছুটে গিয়ে দাঁড়ালো গেটের কাছে ছোট্ট ছাউনিতে। সেখানে ইতিমধ্যেই দারোয়ান সহ গুটি কয়েক পুরুষ আশ্রয় নিয়েছে। বিন্দুর অস্বস্তি হচ্ছে, কি করবে বুঝতে পারছে না সে। রুহি এখনো আসেনি। আনমনের রুহির আগে আগে হাঁটছিল মেয়েটি। রুহি হয়তো বৃষ্টি দেখে পুনরায় ক্লাসের দিকে ছুটছে। বিন্দু কোনা চোখেই লক্ষ্য করল লোকগুলোকে কেমন করে যেন তাকিয়ে আছে। বিন্দু বড্ড অসহায় বোধ করল, কেন যে আগে আগে এলো। স্কুল ব্যাগটি বুকে জড়িয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো, সেখানে বৃষ্টির ভ্যাপসায় ভিজিয়ে দিচ্ছে মেয়েটিকে। বিন্দুর হঠাৎই মনে হলো তার গায়ে কোনো পানি স্পর্শ করছে না। বিন্দু মাথাটা উঁচিয়ে চাইল, কালো রঙের একখানা ছাতার অস্তিত্ব তার মাথার উপরে। ছাতাখানা হাতে বিন্দু পাশেই দাঁড়িয়ে আছে মেহেদি। মেহেদিকে দেখেই দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটে, হাসি ফুটে উঠল মেয়েটির চিন্তিত মুখশ্রী জুড়ে। দাঁত না কেলিয়ে ছাতার নিচে রুখ, ভিজে যাচ্ছিস খেয়াল আছে। মেহেদির কথা শুনে মুচকি হাসল বিন্দু, ছাতার নিচে ঢুকতে ঢুকতে কিছুটা অবাক গলাতেই বলল, সময় মতো তুই সবসময় আমার কাছে কিভাবে চলে আসিস বলতো। মেহেদি কেমন করে যেন তাকালো মেয়েটির দিকে। বিড়বিড় করে বলল, দূরে থাকলে না আসবো। অতি নিকটে থাকায় দরুণ বিন্দু কথাখানা শুনে ফেলল। ভ্রুকুচকে এলো মেয়েটির, জানতে চেয়ে জিজ্ঞেস করল, মানে? কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে মেহেদি গলা খাকারিয়ে বলে, মানে আবার কি? যেই ভীতু তুই তারপর আবার হয়েছিস সুন্দরী, কখন কি হয় ঠিক আছে, তাই চোখে চোখে রাখি। আমি ভীতু, পাহারা দিস আমায়। কে দিয়েছে এই চাকরি তোকে? ছোট ছোট চোখে তাকিয়ে বলল বিন্দু। মেহেদি মাথা চুলকে হাসল। অতঃপর বেশ আত্মবিশ্বাসের সহিত ওর দিল, এমনি এমনি পেয়ে গেছি, এবং সারা জীবন এই দায়িত্ব পালন করে যেতে চাই। মেহেদির কথার মর্মার্থ বুঝতে পারল না মেয়েটা। কপাল গুটিয়ে তাকিয়ে রইল। মেয়েটির অবুঝ মুখখানা দেখেই মেহেদি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মেয়েটি একটু বেশি অবুঝ না। বিন্দুকে নিজের দিকে ফালফাল করে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে এলো মেহেদির। ভ্রু নাচিয়ে হেসে বলে, এভাবে বেকলের মতো তাকিয়ে আছিস কেন? কোথাও আবার আমার প্রেমে টেমে পড়ে যাসনি তো? কথাখানা শেষ হতেই দুম করে একটা তিল পড়ল ছেলেটির বাহুতে। সঙ্গে সঙ্গেই ছেলেটি মৃদু ব্যথার উফফ করে উঠল। বিন্দু নাক সিটকে বলল, ছাই হোক, প্রেমটাও আবার তোর সাথে। দরকার পড়লে সারা জীবন সিঙ্গেল থেকে যাব, তবুও তোর প্রেমে পড়ব না। বিন্দুর কথা শোনা মাত্রই হাস্যোজ্জ্বল মুখখানা থমথমে হয়ে গেল ছেলেটির। গম্ভীর টোনে জিজ্ঞেস করল, কেন? আমি কি দেখতে খারাপ? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ? লেখাপড়ায় বাজে? কেন পড়বি না আমার প্রেমে? বোকা বিন্দু উপলব্ধি করতে পারল না ছেলেটির কথার গভীরতা। বরং ছেলেটির আগাগোড়া পরখ করতে করতে মজার ছলে উড়িয়ে দিয়ে বলল, সবই ঠিকঠাকই আছে, বাট তোকে দেখে প্রেম প্রেম ফিল হচ্ছে না, তাই তুই রিজেক্ট। বলি খিলখিল করে হাসতে শুরু করলো মেয়েটি। মেহেদি তাকিয়ে রইল সেই মুগ্ধকর হাসিতে। ওদের কথার চলমানেই পৌঁছে গেল গেটের সামনে। ততক্ষণে রুহি আর বৃষ্টি একই ছাতায় এগিয়ে এসে দাঁড়ালো ওদের কাছে। গেটের সামনে কালো রঙের একখানা মার্সিডিজ গাড়ি থামিয়ে রাখা। খোলা থাই গ্লাস ভেতো করে ড্রাইভিং সিটে দেখা মিলল অর্ণর গম্ভীর মুখখানা।
বিন্দু অবাক হয়ে দৃষ্টি রাখল হাতে পরিহিত ঘড়িখানায়। তাদের ছুটি হয়েছে আরো 15 মিনিট আগে। লোকটি কখন আসলো? ছুটির টাইমে আসলে তো মেলার সময় হয়েছে, তাদের ছুটি হয়েছে। এতক্ষণ এখানেই বসেছিল, বৃষ্টির কারণে আটকে ছিল, দরুন সময়ের খেয়াল ছিল না। রুহি গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, কখন আসলে ভাইয়া? বৃষ্টির জন্য বেরতে দেরি হয়ে গেছে। প্রশ্নের উত্তর দিল না অর্ণ, কেবল থমথমে গলায় বলে উঠল, গাড়িতে ওঠ। রুহি বিশেষ পাত্তা দেয় না ভাইয়ের গম্ভীরতাকে। তার ভাই বরাবরই এমন স্বল্পভাষী করলা মুখ। মেহেদী যত্ন হাতে গাড়ির ব্যাক সিটের দরজা খুলে দিয়ে বিন্দুকে উঠে বসতে ইশারা করল। বিন্দু ধীর গতিতে উঠে বসল। রুহি গাড়িতে চড়ে বসতে বসতে বলে, তোরাও আয়, বৃষ্টিতে ভিজে বাইকে যেতে হবে না। না তোরা যা, বাইক নিয়ে পড়ে যাচ্ছি আমরা। সঙ্গেই সঙ্গেই নাকচ করে দেয় মেহেদী। রুহি জেদি গলায় সুথাল, উঠতে বলছি ওঠ, বাইক নিয়ে যাবে না কেউ, পরে এসে নিস। অগত্যা মেহেদী মেনে নিল রুহির কথা। এমনিতেও সন্ধ্যা হয়ে এসেছে। বৃষ্টি উঠে বসল বিন্দু রুহির সাথে। মেহেদী সামনের ডোর খুলে অর্ণর পাশের সিটে বসে সিট বেল্ট লাগাতে লাগাতে অর্ণকে সালাম ঠুকল। অর্ণর বিষয়ে শুনলেও সামনাসামনি দেখা না কথা হয়নি। অর্ণর সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং করতে করতেই থমথমে গলায় সালামের জবাব দিল। তারপর পুরো গাড়ি নিস্তব্ধতা বিরাজ করল। ছুটে যাওয়া গাড়ির তীব্র প্যাঁ প্যাঁ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বাতাসের শ্বাসধ্বনিতে বোঝা যাচ্ছে গাড়িটি কতটা তীব্র গতিতে সম্মুখে এগিয়ে চলছে। শেখ পরিবারে অতিথির আগমন। বাড়ির ছোট মেয়ে মানে সাজজাদ রেজার ছোট বোন লন্ডন থেকে ছেলে মেয়ে নিয়ে বাংলাদেশ এসেছে। একটি বিশেষ উদ্দেশ্যে এসেছে বলা যায়। তাদের আগমনে লিভিং রুমে আড্ডার আসর বসেছে। সাজজাদ রেজা তার বোনের আলাপের মধ্যেই উপস্থিত হলো অর্ণ। অর্ণকে দেখেই বসা থেকে দাঁড়িয়ে পড়ল ওয়েস্টার্ন ড্রেস আপ একটি মডার্ন মেয়ে। যে ন্যাকার স্বরে বলে উঠল, হাই অর্ণ, হাউ আর ইউ? আই মিস ইউ। এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোমার জন্য ওয়েট করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম আমি। মেয়েটির কথা শেষ হতেই অর্ণর ফুফু হেনা খান কাছে ডাকলেন। কোথায় ছিলে অর্ণ? এখানে এসে বসো, তোমাকে খুঁজছিলাম। অন্তর্মুখী অর্ণ গম্ভীর পদচরণে এগিয়ে বিপরীত সোফায় গা এলিয়ে বসল। ব্ল্যাক শার্ট প্যান্ট লেদারের সুদর্শন সুঠামদেহী পুরুষটির দিকে সামনে বসার রমণীটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার দৃষ্টি দিয়ে গিলে খাচ্ছে অর্ণকে। এই মেয়ে, এদিকে আসো তো। কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল বিন্দু। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবাইকে। হেনা খানের ডাকে ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। অর্ণ বন্ধ নেত্র জোড়া খুলতেই তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল সাদামাটা একখানা পার্পল রঙের সালোয়ার কামিজ পরিহিত বিন্দুতে। বিন্দু হেনা খানের সামনে দাঁড়াতেই তিনি বলেন, এগুলো নিয়ে যাও। দেখছো কেউ খাচ্ছে না, তবুও না নিয়ে ওখানে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছ। কাজে ফাঁকিবাজি তাই তো। যাও গিয়ে আমার জন্য এক কাপ কফি বানিয়ে আনো। আমার জন্য এক গ্লাস লেমন জুস নিয়ে আসো। মায়ের কথার সাথে সাথে অর্ডার করল মিথিলা নামের মডার্ন মেয়েটি। বিন্দু কিছুটা অবাক হলো এদের ব্যবহার দেখে। প্রথম সাক্ষাতে কেউ এমন আচরণ করতে পারে। বিন্দু বিনা বাক্যে টেবিল হতে ফল ফুলের ট্রে হাতে উঠিয়ে চলে গেল। কাজের মেয়েও এত সুন্দর হয় হাউসফ্রন্ট? মিথিলার কথা শুনে থমকে গেল বিন্দু। ছোট বুকখানা মুচড়ে উঠল তার। কাজের লোক? সে কাজের লোক? অপমানে টলমল করে মেয়েটির আঁখি পল্লব। কম্পিত পায়ে দ্রুত গতিতে চলে গেল কিচেনে। সাজজাদ রেজা অসন্তুষ্ট হলেন বোন ভাগ্নির ব্যবহারে। ভাগ্যিস মীরা এখানে উপস্থিত নেই, এই কথা শুনলে নিশ্চয়ই কষ্ট পেত। ভদ্রলোক থমথমে গলায় বললেন, না জেনে শুনে কাকে কি বলছো হেনা? ও কাজের লোক হবে কেন? ও এ বাড়ির মেয়ে। তাই কথা বুঝে শুনে বলো। একটা কাজের মেয়ের জন্য মামু? কে কথা শোনাচ্ছ মামা? মম তো অন্যায় কিছু বলেনি। মিথিলার কথার পিছতে কিছু করার কথা বলতে চাইল সাজজাদ রেজা। তবে নিজেকে সামলে নিলেন ভদ্রলোক। এত বছর পর বোন দেশে এসেছে তাই কিছু বলতে গেলেই থেমে গেলেন। এসেছে কিছুদিন থাকুক, আস্তে আস্তে বুঝাবেন তিনি। বোনটির ছোট বেলা থেকেই কেমন যেন উদ্ভট আচরণ। ভদ্রলোক ওদেরকে গিয়ে রেস্ট নিতে বলে বেরিয়ে গেলেন। তিনি যেতেই মিথিলা ন্যাকার স্বরে বলে ওঠে, দেখলে অর্ণ, একটি কাজের মেয়ের জন্য মামা মামু? কে কথা শোনালো? অর্ণ নয় ভাইয়া বলে ডাক। বড় হয় আমি তোর। আগে সম্মান দেয়া শেখ, তারপর সম্মান নিস। অর্ণ নয় ভাইয়া বলে ডাক। বড় হয় আমি তোর। আগে সম্মান দেয়া শেখ, তারপর সম্মান নিস। গম্ভীর গলায় কথা খানা বলে শিরদাঁড়া টানটান করে দাঁড়ায় অর্ণ দাঁড়ি। পুনরায় গম্ভীর স্বরে বলল, রেস্ট করুন ফুপি,
পরে কথা হবে। নিজের বাক্যের টুকুর ইতি টেনেই লম্বা লম্বা পা ফেলে গম্ভীর পদক্ষেপে এগিয়ে চলল সিঁড়ি বেয়ে দাঁড়িয়ে। সেদিকে তাকিয়ে মিথিলা ঠোঁট উল্টে মাকে বলল, দেখলে মম দেখলে, অর্ণ আমাকে ইগনোর করলো। তুমি খুব শীঘ্রই মামার সাথে কথা বলো, আমি আর অপেক্ষা করতে পারবো না। ওকে এবার আমার করে না দিলে আমি কিন্তু সুইসাইড করব। মেয়ের কথায় আঁতকে উঠে হেনা খান। এভাবে বলতে নেই মামনি, আমরা তো দেশে এই কারণেই এসেছি তাই না? তুই তো চিনিস ওকে, ভাইজানের কথাও শুনবে বলে মনে হয় তোর? ভাইজানের কাছে কতবার বলেছি, সে আজ পর্যন্ত ওর সম্মতি এনে দিতে পেরেছে। আমি বলি কি আর একটু ধৈর্য ধর, তুই বরং ওর মন জেতার চেষ্টা কর, তাহলে ওকে পেতে আর বেশি খেসারত পোহাতে হবে না। হেনা খানের কথায় ঠোঁট উল্টায় মিথিলা। ন্যাকামি গলায় বলে ওঠে, আমি আমি কিভাবে ওর মন জিতে নেয়ার চেষ্টা করব মম? এ পর্যন্ত ওর পিছু কম ঘুরেছি। অতর্কিক মতো তাকায় ও না আমার দিকে। এতে হেনা খান বিরক্ত হয়ে বলল, অবুঝ, তুই কিছু বুঝিস না। একটা পুরুষকে কাবু করতে মেয়েদের কি করতে হয় বুঝিস না। ওর কাছাকাছি থাকার চেষ্টা কর, ওর পছন্দ অপছন্দ লক্ষ্য করে ওকে ফুটবল করে তোলো। বুঝেছিস কি বলতে চেয়েছি? মিথিলা ক্রু হেসে বলে ওঠে, ইয়েস, লাভ ইউ মম, এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। কেমন সব প্রবলেম সলভ করে দেও। ওদের কথোপকথন মধ্যেই বিন্দু কফি আর জুস নিয়ে আসে। বিন্দুকে দেখেই মিথিলা কটমট করে বলে, এতক্ষণ লাগে আসতে? মোমার জুস তুমিই খাও। ননসেন্স। কথাখানা বলেই কোমরটা হেলিয়ে দুলিয়ে ওপরে চলে গেল। হেনা খানটি টেবিল থেকে নিজের ভ্যানিটি ব্যাগটা কাঁধে চাপতে চাপতে বলে, দেখতে শুনতে তো ভালোই দেখছি, তা কাজের বেলায় এত অনীহা কেন? শোনো মেয়ে, কাজের বেলায় ফাঁকিবাজি আমার একদম পছন্দ নয়। আগে যা করার করেছো, এখন থেকে আমার মিথু যখন যেটা বলবে হাওয়ার বেগে করে দিবে। মনে থাকে যেন। বিন্দু হতভম্ব হয়ে তাকিয়ে রইল হেনা খানের প্রস্থান পানে। সে কি বেশি দেরি করেছে? কাজে ফাঁকিবাজি করছে। ঝুমা এটো বাসন পরিষ্কার করতে ব্যস্ত, দরুন তাকে একা একাই করতে যেটুকু সময় লেগেছে, জুস তৈরি করতে এতটুকু সময় লাগে না। হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটি। কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম হতে কেবলই বেরল অর্ণ। ফর্সাদের উপরিভাগ উন্মুক্ত, হীরের ন্যায় চিকচিক করছে ঘন কালো লমসে জড়িয়ে থাকা বিন্দু বিন্দু জলের কণাগুলো। কপালে লেপ্টে রয়েছে সিল্ক চুলগুলো। অর্ণর চুলগুলো বেশি বড় নয়, একদম ছোট ও নয়, মাঝারি সাইজে রেখে সুন্দর কাটিং করে রাখা। চোয়াল ভরা চাপাদাড়িগুলো সবসময়ই রাউন্ড করে কেটে ছোট করে রাখে। ফর্সা সুদর্শন সুঠামদেহী পুরুষটির জন্য অনেক মেয়েরাই পাগল। তার সাফল্য যেন ধরা ছোঁয়ার বাইরে। অর্ণর গলায় ঝুলিয়ে রাখা টাওয়াল খানা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। চুলগুলো ব্যাকব্রাশ করে হাত বাড়িয়ে পারফিউম নিল। সুঠাম উন্মুক্ত ঘাড়ে বুকে এলোপাথারি স্প্রে করল দাড়ি। পারফিউমটি যথাস্থানে রাখতে গিয়ে চোখ পড়ল একটি ডায়মন্ডের হাতের ব্যাজের দিকে। অর্ণ সেটা হাতে তুলে নিল। চক্ষুটে তার কিছু জীবন্ত স্মৃতি। অর্ণর গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে আচমকাই হানা দিল একরাশ ক্ষীণ শীতলতা। পুরুষালী ঠোঁটের ছোঁয়া এঁটে দিল সেই চকচকে বস্তুটির ওপরে। সঙ্গে সঙ্গেই তার চোখ জোড়া বন্ধ হয়ে এলো, কোনো কাউকে অনুভব করতে চাইছে যেন। এটা তার মায়ের দেয়া শেষ চিহ্ন। অর্ণর কলেজ লাইফের প্রথম দিন এটা গিফট দিয়েছিল অর্ণর মা। শেখ অনামিকা রুজি অর্ণর মা। তিনি ছিলেন একজন সাইকোলজিস্ট। তাদের 3 জনের খুব সুখের একটা ছোট্ট সংসার ছিল। প্রায় 10-11 বছর পরে অনাকাঙ্ক্ষিত আগমন হলো রুহির। অর্ণ তখন 5-6-এ পড়ে, তখন রুহির জন্ম হয়। ছোট্ট রুহিকে পেয়ে সে কি আনন্দ উল্লাস অর্ণর। তারপর 4 জনের খুনসুটিতে কেটে গেল কয়েক বছর। তারপর তারপর হঠাৎ করেই ছোট্ট সংসারটিতে নেমে এলো শোকের ছায়া। দিনটি ছিল শনিবার, একটা ইমার্জেন্সি কাজের জন্য হসপিটালে যাচ্ছিলেন অনামিকা। নিজেই গাড়ি ড্রাইভ করেছিলেন এবং তারা থাকায় খুব দ্রুত গতিতে চালাচ্ছিলেন। সামনে থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রাকটির থেকে নিজেকে আর রক্ষা করতে পারেনি। ব্যাস সেখানেই থেমে গিয়েছিল তাদের ছোট্ট সংসারটা। মৃত্যুর দিন সকালে একটি হাতঘড়ি আর এই ব্রেসলাইটটি যত্ন করে নিজের হাতে পরিয়ে দিয়েছিলেন ছেলের হাতে। দিয়েছিলেন মায়ের একগাদা উপদেশ। অর্ণর কাছে এই জিনিসটা অনেক প্রিয় এবং দামি, যত্ন করে আগলে রেখেছে মায়ের শেষ চিহ্নটিকে। অর্ণর জীবন তো সেখানেই থেমে গিয়েছিল। মায়ের মৃত্যুর প্রায় 1-1.5 বছর পর মীরা আসলো এই বাড়িতে। বিয়ের আগে সাজরাদ রেজা এসেছিলেন ছেলের কাছে, বলেছিলেন মীরা ভালো মেয়ে,
তাদের মা হওয়ার যোগ্য। তাদের সংসারে একজন মায়ের প্রয়োজন। অর্ণব বুঝে সবই, তবুও সে নীরব ছিল। মায়ের একটু একটু করে সাজানো সংসার হলো মীরার। সাজ্জাদ রেজা তার কর্তব্যে অবহেলা কখনোই করেনি। শুরু থেকে এই পর্যন্ত তার পৃথিবী তার দুই সন্তানরাই। মীরা তার দায়িত্ব নিষ্ঠার সাথেই পালন করেছে, ছোট্ট রুহিকে দিয়েছে মায়ের ভালোবাসা। অর্ণর প্রতি আদর স্নেহ থাকলেও অর্ণ নিজেকে দূরে রেখেছে সবসময়। মায়ের সংসারে মীরাকে অসহ্য লাগলেও কখনো কিচ্ছুটি বলেনি। আজও তাদের সম্পর্কটা একই স্থানে দাঁড়িয়ে। মীরার সাথে অপ্রয়োজনে কথা না হয়েও তার মনে সম্মান রয়েছে ভদ্রমহিলার প্রতি। এর একটাই বিশেষ কারণ, সেটা হচ্ছে তার কলিজার টুকরা ছোট্ট রুহির একজন আদর্শ মা হয়ে ওঠার জন্য। রাত প্রায় 10টা, শেখ পরিবারের সদস্যরা উপস্থিত খাবার টেবিলে। সবাইকে খাবার সার্ভ করছে মীরা আর তাকে সহযোগিতা করছে ঝুমা। মিথিলা সোফায় বসে আছে কারো অপেক্ষায়, ফর্সা মুক্তিতে তার বিরক্তির ছাপ। তবুও মেকি হাসি ঝুলিয়ে বসে আছে। একবার শুধু একবার তার উদ্দেশ্য সফল হোক, এসব মন পাওয়া পাওয়াই লাথি মেরে ফেলে দিবে। মেয়েটির অপেক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল অর্ণর। দৃঢ় পায়ে এগিয়ে আসছে ডাইনিং টেবিলের দিকে, গম্ভীর তার মুখখানা। ফর্সা দেহে জড়িয়ে আছে একখানা মেরুন টি শার্ট, কালো ট্রাউজার। চেয়ার টেনে বসতেই মিথিলা হুড়মুড় করে এসে অর্ণর পাশের চেয়ারটিতে বসল। সাজ্জাদ রেজা সেদিকে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিতে বাধ্য হল। মিথিলার পরনে রয়েছে একটি মৌব রঙের পাতলা ফিনফিনে শার্ট, যার প্রথম বোতাম দুটো খোলা, সেখানে বক্ষবিভাজ স্পষ্ট। মিথিলা হাস্যোজ্জ্বল মুখখানা অর্ণর দিকে নিজের কানের কাছে চুলগুলো গুজে দিচ্ছে কেমন আবেদনময়ী ভঙ্গিতে। হায় আফসোস, অর্ণ ফিরেও চায়নি একবার। অর্ণর নির্লিপ্ততা ভাবভঙ্গি দেখে মনে মনে ফুঁসে উঠল মিথিলা। তার মতো সুন্দরী মেয়ের দিকে ফিরেও তাকাচ্ছে না, এটা মানা যায়? সকলের খাবার দিতে দিতেই মীরা বলল, রুহানি বিন্দুক না কি করছে? এখনো নিচে আসছে না যে? বলল তো আসছি। রুহির কথার পিছতে মীরা পুনরায় বলে ওঠে, যাও গিয়ে ডেকে নিয়ে আসো। এত বড় হয়েছে অথচ বাচ্চাদের মতো খাবে না বলে বাহানা করে। ডাকতে হবে না, আমি এসে গেছি। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল বিন্দু। এগিয়ে গেল ডাইনিং টেবিলে, গিয়ে বসল রুহির পাশে। মীরা মেয়ের থালে ভাত বেড়ে দিতেই ভাত সাধল বিন্দু। এত ভাত কেন দিচ্ছেন? এত ভাত আমি খাই, এখান থেকে ভাত কমান। মীরা মেয়ের কথা কানে তুলল না। মেয়েটির পাতে মুরগির মাংস দিতে দিতে বলল, আগে খাসুনি, এখন থেকে খাবি। এত বড় মেয়ে, এত কটা ভাতে কি হয়? শরীরের দিকে খেয়াল আছে, শুকিয়ে পাটকাঠি হয়ে যাচ্ছিস। বিন্দুর মুখখানি এতটুকু হয়ে গেছে, এত ভাত খাবে সে? চুপসে যাওয়া মুখখানা অসহায় করে বলল, এত ভাত আমি সত্যিই খেতে পারবো না। এটো হবে কিন্তু। মীরা জেদি গলায় সুথাল, হোক খা। বিন্দু অসহায় চোখে তাকালো রুহির পানে। রুহি হেসে ফেলল বিন্দুর অবস্থা দেখে। মেয়েটি ঠোঁট এলিয়ে হেসে মীরাকে বলে, কমিয়ে দাও মীরা মা, বেচারি খাবারের দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। আমার ফুলের রানী কিন্তু এবার খাবারের গলা জড়িয়েই কেঁদে ফেলবে। কাজের মেয়ের সাথে এক টেবিলে খাওয়া, তাও আবার রানীর ইমেজে। এত আদরে, এত অধপতন তোমাদের ঘটালো কবে ভাইজান? হেনা খানের ব্যঙ্গমাত্রিক কথায় স্তব্ধ বিন্দু। চোখ কুচকে ফেলল রুহি। হেনা খানকে তার কোনো কালেই পছন্দ নয়। মহিলা বড্ড অহংকারী। দুটো করা কথা বলতে গিয়েও গুরুজন বলে থেমে গেল সে। হেনা খানের কথাখানা মীরার মস্তিষ্ক শ্রবণে টুকতেই সেথায় রক্তক্ষরণ করে তুলল। ভদ্রমহিলার রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মুখ সামলে কথা বলুন আপা। আপনি কাকে কি বলছেন? আপনাকে কে বলেছে ও এ বাড়ির কাজের মেয়ে? ও আমার মেয়ে বিন্দুক না দাঁড়ি। মীরার কথা শুনে হেনা খান তেতে উঠল। কোথাকার কোন মেয়ের জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো? তোমার সামনে তোমার বউ আমাকে অপমান করে কথা বলছে আর তুমি কিছুই বলছো না কেন ভাইজান? আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে বাবার বাড়িতে এসে অপমানিত হতে হতো না। বলেই নাকে কাদা শুরু করল হেনা খান। মীরা হতবাক হলো না একটুও। সে হারে হারে চেনে এই বদমহিলাকে। মহিলার নাটক তো আর কম দেখেনি জীবনে। বোনের আচরণে বড্ড বিরক্ত হয় সাজ্জাদ রেজা। গম্ভীর কণ্ঠে বিরক্তি গেলেই শুধালেন, তোকে আগেই বলেছি বিন্দু আমাদের মেয়ে। তারপরও এসব কথার মানে কি? তোরা আসলে তোদের আমি অন্যতম বুঝি। অবহেলা করি। আসবি যতদিন ইচ্ছে থাকবি। অযথা কথা বলার দরকার আছে? এর বাড়ির কোনো বিষয়ে কথা বলার অধিকার নেই আমার। এতটা পর হয়ে গেছি আমি। এতক্ষণ নীরব দর্শকের মতো দেখেছিল হেনা খানের বড় ছেলে অভি খান।
মায়ের বিহেভিয়ারে সে বিরক্ত। এবার চাপা কণ্ঠে ধমকে উঠল সে। আহ মোমো, থামবে তুমি? সবখানে সব কথা বলতেই হবে তোমার? মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এমন বিহেভিয়ার করলে আমি কালকেই লন্ডন ব্যাক করব বলে দিলাম। ছেলের কথায় চুপসে গেল হেনা খান। ছেলে তার বড্ড জেদি, যা বলে তাই করে ছাড়ে। বাপের মতো জনদরদি হয়েছে যে। ভদ্রমহিলা পৃথিবীতে দুটো লোকই ভয় পায়, এক হচ্ছে তার স্বামী আর এই জেদি ছেলেকে। তবে যাকে নিয়ে এত কিছু, সে কি আদৌ কিছু শুনতে পেয়েছে? মাথা খানা গলার ভাঁজে নুয়ে আছে বিন্দু, স্থির দৃষ্টি তার ভাতের প্লেটে। বাবা মারা যাওয়ায় তো মাও ছেড়ে চলে গেল। 7 বছরের বিন্দুকে তখন ওর ফুফু নিয়ে গিয়েছিল। তবে এটা মোটেও পছন্দ ছিল না তার ফুফুর স্বামী ও তাদের বাড়ির লোকের। ছোট্ট বিন্দুকে দিয়ে খালি ফরমাস খাটাতো। একটু এদিক ওদিক হলেই তারা মা বাবা তুলে গালি দিত। ফুফা তো প্রায়ই তার গায়েও হাত তুলত। ভাই মরা ভাইজির এমন করুণ দশা মেনে নিতে পারছিল না ওর ফুফু। বছর খানেক পরেই দাদির কাছে দিয়ে যায় ফুফু। সেদিন ওর গলা জড়িয়ে খুব কেঁদেছিল বিন্দুর ফুফু। বড্ড আফসোস করেছিলেন নিজের ভাগ্য নিয়ে। আচ্ছা, সে কি এতই খারাপ? তাকে কি একটুখানি ভালোবাসা যায় না? সে এত অবহেলিত কেন? তার বাবা নেই বলে? তার জীবনে ভালোবাসার বড্ড অভাব। হাতে গোনা গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউ নেই তার। বড্ড অসহায় লাগছে নিজেকে। এদের কথা যে এখানেই শেষ হবে না ইতিমধ্যে বুঝে গেছে বিন্দু। মেয়েটির স্থির নেত্র থেকে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ভাতের প্লেটে। অর্ণর খাওয়া শেষ, উঠে দাঁড়াতে দাঁড়াতে ফুফিকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো ফুপি। তুমি যা করছো, আই উইশ তুমি একদিন এই দিনের জন্য আফসোস করবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। প্রভাতের আগমন ধরণী জুড়ে। সকালের নাস্তা খেয়ে বিন্দু ব্যস্ত পায়ে এগিয়ে যাচ্ছে রুমের দিকে। স্কুলের সময় হয়ে যাচ্ছে, রেডি হতে হবে। রুমে যাবার পথে বাত সাধল মিথিলা। এদিকে আসো তো একটু। মিথিলার কথা শুনে ললাটে ভাঁজ পড়ল বিন্দুর। জি, আপু কিছু বলবেন? হ্যাঁ, একটু রুমে আসো। মিথিলার কথা শুনে মেয়েটি অবাক হলো। জানতে চেয়ে জিজ্ঞেস করল, জরুরি কিছু আপু? আব, আসলে আমার স্কুলের সময় হয়ে এসেছে। মিথিলা চোখ কুঁচকে বিরক্তি গলাতেই বলল, বারবার আপু আপু ডাকা বন্ধ করো। তোমার কোনো যোগ্যতাও নেই। আর কাজ না থাকলে শুধু ডেকে তোমার চেহারা দেখব। বিন্দু কথা বলে আর সময় নষ্ট করল না, মিথিলার পিছু পিছু রুমে ঢুকে পড়ল। মিথিলা গিয়ে বেডের পায়ের উপর পা তুলে বসল, অতঃপর বিন্দুর উদ্দেশ্য করে বলল, ওখানে যে জুতো জোড়া দেখছো একটু মুছে পরিষ্কার করে দাও বেরবো। মিথিলার কথা শুনে স্তব্ধ হয়ে গেল বিন্দু। চমকালো ভরকালো সে। আঁখি পল্লব হয়ে এলো তুলনামূলক বড়। হতভম্ব গলায় বলল, জি, কি করব? কানে কালা তুমি। কথা না বাড়িয়ে ঝটপট জুতো জোড়া ক্লিন করে দাও। বসে বসে তো এই বাড়ির অন্ন ধ্বংস করছো, মাঝে মধ্যে কাজ বাজও কিছু করো। মিথিলার কথা শুনে বুকটা ধপ করে উঠল মেয়েটির। হয়তো ঠিকই বলছে। তার শুয়ে বসে খাওয়া উচিত নয়। সে যে এই বাড়ির আশ্রিতা। বিন্দু মাথাটা নিচু করে জুতোর কাছে এগিয়ে গেল। হাত বাড়িয়ে জুতো জোড়া স্পর্শ করার আগেই পেছনে থেকে ভেসে এলো পুরুষালী গম্ভীর তিরিক্ষস্বর। ও কি তোর চাকর, যে তোর জুতো ক্লিন করে দিবে? তোর হাতে কি হয়েছে? নিজের কাজ নিজে করতে পারিস না?